ভাবুন তো একবার অষ্টাদশ শতাব্দীর ভারতের কথা। একটা বিশাল মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ছে, আর সেই ধ্বংসস্তূপের ওপর থেকেই জন্ম নিচ্ছে একদম নতুন, স্বাধীন আর শক্তিশালী সব রাজ্য। চলুন আজ আমরা এই পালাবদলের গভীরে যাই আর দেখি কিভাবে এই নতুন শক্তিগুলো ভারতের ইতিহাসকে একেবারে পাল্টে দিয়েছিল। আর ঠিক এইখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। একটা এত বড় সাম্রাজ্য যখন ভেঙে পড়ে, তখন সিংহাসনের দাবিদার কে হয়? মুঘলদের পতনের পর যে একটা বিরাট পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল, সেটা পূরণ করতে কারা এগিয়ে এসেছিল? এই প্রশ্নটাকেই কেন্দ্র করে আমরা এগোব। দেখুন, মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ার পর যে রাজ্যগুলো উঠে আসছিল সেগুলোকে আমরা বোঝার সুবিধার জন্য তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো সাকসেসর স্টেটস বা উত্তরাধিকারী রাজ্য, মানে এগুলো আগে মুঘলদেরই প্রদেশ ছিল। যেমন ধরুন বাংলা, অযোধ্যা বা হায়দ্রাবাদ। এখানকার শাসকরা প্রায় স্বাধীন হয়ে যান। 2 নম্বরে আসছে নতুন রাজ্য। এরা কারা? এরা হলো মারাঠা বা শিখদের মতো শক্তি, যারা সরাসরি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের রাজ্য বানিয়েছিল। আর 3 নম্বরে হলো স্বাধীন রাজ্য, যেমন মহীশূর বা রাজপুতানা, যারা আগে থেকেই মুঘলদের নিয়ন্ত্রণের প্রায় বাইরে ছিল। আচ্ছা, তাহলে চলুন প্রথমে সেই উত্তরাধিকারী রাজ্যগুলোর কথা দিয়ে শুরু করা যাক। ব্যাপারটা কি হয়েছিল? এখানকার মুঘল সুবেদার বা গভর্নররাই, যারা প্রদেশ সামলাতেন, তারাই কার্যত নিজেদেরকে স্বাধীন রাজা হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেন। মুখে মুখে হয়তো বলতেন যে তারা মুঘল সম্রাটের অধীনে, কিন্তু আসলে সমস্ত ক্ষমতা ছিল তাদেরই হাতে। এই তালিকার একদম প্রথম দিকেই আসে হায়দ্রাবাদের নাম। আর এর পেছনের মূল কারিগর কে ছিলেন? তিনি ছিলেন নিজামুল মুলক আসাফ জা। ভাবুন, মুঘল দরবারের একজন কি পরিমাণ প্রভাবশালী অভিজাত, যিনি কিনা দাক্ষিণাত্যে গিয়ে নিজের একটা আলাদা সাম্রাজ্যই বানিয়ে ফেললেন। তো এই নিজামুল মুলক আসাফ জা কিন্তু খুব বিচক্ষণ একজন পলিটিশিয়ান ছিলেন। উনি যখন দেখলেন যে দিল্লির দরবার শুধু নোংরা রাজনীতি আর ষড়যন্ত্রে ভরে গেছে, তখন তিনি সোজা দাক্ষিণাত্যে চলে এলেন আর ১৭২৪ সালে প্রতিষ্ঠা করলেন হায়দ্রাবাদ রাজ্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? তিনি কিন্তু কোনোদিনও বলেননি যে আমি স্বাধীন। এটা ছিল তার দারুণ একটা রাজনীতিক চাল। কাঁধে তিনি ছিলেন পুরো দস্তুর স্বাধীন। তার নীতিও ছিল বেশ সহনশীল। যেমন ধরুন, তার দিওয়ান বা প্রধানমন্ত্রী পদে কিন্তু একজন হিন্দুকে বসিয়েছিলেন, নাম পূরণচাঁদ। আর হ্যাঁ, প্রশাসনটা তিনি মোগলদের ধাঁচেই খুব গুছিয়ে তৈরি করেছিলেন। এবার আসা যাক আমাদের বাংলার কথায়। সেই সময় বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী, সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ, যাকে বলে একেবারে সোনার ডিম পাড়া হাঁস। তো এখানকার শাসকরা কিভাবে বাংলাকে প্রায় একটা স্বাধীন রাজ্য বানিয়ে ফেললেন, চলুন সেটা একটু দেখি। দেখুন, মুর্শিদ কুলি খাঁ আর তারপর আলীবর্দী খানের মতো কয়েকজন যোগ্য শাসকের হাতে পড়ে বাংলাতে তখন শান্তি আর সমৃদ্ধির একটা নতুন হাওয়া বইছে। তারা ব্যবসা বাণিজ্য, শিল্পের উন্নতির দিকে খুব নজর দিয়েছিলেন। যেমন মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায়ের জন্য একটা সিস্টেম চালু করেন, নাম ইজারাদারি। মানে যিনি সবচেয়ে বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতেন, তাকেই কর আদায়ের দায়িত্ব দেওয়া হতো। আবার গরিব চাষিদের জন্য তাকাবি লোনেরও ব্যবস্থা করেন, যাতে তারা সময়ে বীজ বা সার কিনতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, তাদের শাসনে হিন্দু মুসলিম সবাই সমান সুযোগ পেত। এই কারণেই তো জগৎ শেঠের মতো ব্যাংকার বা রায়দুর্লভের মতো সেনাপতিদের আমরা প্রশাসনে দেখতে পাই। তবে এত বিচক্ষণ হওয়া সত্ত্বেও নবাবরা একটা মারাত্মক ভুল করে ফেলেন। কি সেই ভুল? তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইউরোপীয় শক্তিগুলোর আসল উদ্দেশ্যটা বুঝতেই পারেননি। তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে একদমই পাত্তা দেননি। তারা ভাবতেন, আরে এরা তো ব্যবসায়ী, এরা আর কি করবে? তাদের আসল চিন্তা ছিল মারাঠাদের নিয়ে। আর এই দূরদৃষ্টির অভাবের কারণেই তারা একটা আধুনিক শক্তিশালী সেনাবাহিনী বানানোর দরকারই মনে করেনি। আর এর ফল কি হয়েছিল তা তো আমরা সবাই জানি। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ আর সিরাজ উদ্দৌলার মর্মান্তিক পরাজয়। বাংলার পর আমাদের পরের স্টেশন হল অযোধ্যা। এর প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত খান, যাকে বুরহান উল মুলক নামেও ডাকা হতো। তিনি যখন সুবেদার হলেন, তখন গোটা প্রদেশটা অশান্তিতে ভরা ছিল। তিনি এই বিশৃঙ্খল অযোধ্যায় শান্তি ফিরিয়ে আনেন। সাদাত খান যখন ১৭২২ সালে অযোধ্যার গভর্নর হয়ে এলেন, তখন পুরো প্রদেশ জুড়ে অরাজকতা চলছে। তিনি কিন্তু খুব কড়া হাতে এখানকার বড় বড় জমিদারদের বিদ্রোহ দমন করেন। শুধু তাই নয়, তিনি একটা নতুন রাজস্ব ব্যবস্থাও চালু করেন, যেটা সাধারণ কৃষকদের জন্য বেশ ভালো ছিল। মানে জমিদারদের শোষণ থেকে কৃষকদের বাঁচানোর একটা চেষ্টা তিনি করেছিলেন। আর বাংলার নবাবদের মতোই তিনিও হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না।
এতক্ষণ তো আমরা সেই সব রাজ্যের কথা বললাম যেগুলো মোগলদের ভেতর থেকেই বেরিয়ে এসেছিল। এবার আমরা দেখব সেই সব রাজ্যকে যাদের জন্ম হয়েছিল সরাসরি মুঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আগুন থেকে। এরা নিজেদের ভাগ্য নিজেরাই লিখেছিল। যদি প্রশ্ন করা হয় মুঘলদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কারা ছুড়ে দিয়েছিল, উত্তর একটাই, মারাঠারা। ছত্রপতি শিবাজির দেখানো পথেই তারা এগিয়েছিল। মারাঠাদের ব্যাপারটাও বেশ অদ্ভুত, একটা প্যারাডক্সের মতো। একদিকে দেখুন, তাদের সামরিক শক্তি এত বেশি ছিল যে তারা চাইলে পুরো ভারতে মুঘলদের জায়গাটা নিয়ে নিতে পারত। পেশোয়াদের নেতৃত্বে তারা প্রায় সারা ভারতেই নিজেদের প্রভাব ছড়িয়ে দিয়েছিল। কিন্তু অন্যদিকে তাদের নিজেদের মধ্যেই একতা ছিল না। সিন্ধিয়া, হোলকার, গায়কোয়াড়, ভোসলে এই বড় বড় মারাঠা পরিবারগুলো একে অপরের সাথে সারাক্ষণ রেষারেষি করত। একটা ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ার জন্য যে ভিশন বা দূরদৃষ্টির দরকার সেটাই তাদের ছিল না। আর এই নিজেদের মধ্যেকার লড়াই কিন্তু শেষ পর্যন্ত তাদের পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। শিখদের উত্থানের গল্পটা কিন্তু সত্যিই দারুণ ইন্সপায়ারিং। দশম গুরু গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী তৈরি করে শিখদের একটা যোদ্ধা জাতিতে পরিণত করলেন। এরপর বান্দা বাহাদুরের নেতৃত্বে তারা মুঘলদের বিরুদ্ধে লম্বা একটা রক্তক্ষয়ী লড়াই চালান। তারপর যখন নাদির শাহ আর আহমদ শাহ আবদালির আক্রমণে পাঞ্জাবে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো, সেই সুযোগটাই শিখরা কাজে লাগায়। তারা নিজেদেরকে 12টা আলাদা আলাদা দলে, যেগুলোকে বলা হতো মিসল, সেগুলোতে সংগঠিত করে। অবশেষে এই মিসলগুলোর মধ্যে থেকে উঠে এলেন একজন সুকেচকিয়া মিসলের নেতা মহারাজা রঞ্জিত সিং। তিনি তার অসাধারণ বুদ্ধি আর রণকৌশল দিয়ে এই দলগুলোকে একজোট করেন এবং 1799 সালে লাহোর দখল করে এক বিশাল শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবার আমরা একদম শেষে চলে এসেছি। এখন আমরা সেই রাজ্যগুলোর কথা বলবো যারা মোটামুটিভাবে মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণের বাইরেই ছিল এবং নিজেদের মতো করে বড় হয়ে উঠেছিল। আর এই তালিকায় দক্ষিণ ভারতে হায়দ্রাবাদের পাশাপাশি আর একটা বড় শক্তি ছিল মহীশূর। আর এর উত্থানের পেছনের নায়ক ছিলেন হায়দার আলী। ভাবা যায় একজন সাধারণ সৈনিক থেকে তিনি নিজের যোগ্যতায় সুলতান হয়েছিলেন। হায়দার আলী একটা জিনিস খুব ভালো বুঝেছিলেন, ইউরোপীয়দের হারাতে হলে তাদের অস্ত্র দিয়েই হারাতে হবে। তাই তিনি ফরাসিদের সাহায্য নিয়ে নিজের সেনাবাহিনীকে ওয়েস্টার্ন স্টাইলে ট্রেনিং দেওয়া শুরু করেন। আর তার ছেলে টিপু সুলতান এই আধুনিকীকরণের কাজটাকে একটা অন্য লেভেলে নিয়ে যান। তিনি নতুন ক্যালেন্ডার, নতুন মুদ্রা ব্যবস্থা চালু করেন। তার সেনাবাহিনীতে যে মাস্কেট বা রকেট ব্যবহার হতো সেগুলো মহীশূরের কারখানাতেই তৈরি হতো। ভাবুন, সেই সময় এটা কত বড় একটা ব্যাপার ছিল। টিপু এমনকি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটা আধুনিক নৌবাহিনীও বানানোর চেষ্টা করেছিলেন। এবার একটু রাজপুতদের কথায় আসি। এই সময়ে অনেক রাজপুত শাসক থাকলেও যার কথা না বললেই নয়, তিনি হলেন অম্বরের রাজা সোয়াই জয় সিং, যিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তার আসল পরিচয় ছিল অন্য জায়গায়। প্রথমত, তিনি আজকের সুন্দর পরিকল্পিত জয়পুর শহরটা তৈরি করেছিলেন। দ্বিতীয়ত, তিনি ছিলেন একজন অসাধারণ জ্যোতির্বেদ। মহাকাশ দেখার জন্য তিনি দিল্লি, জয়পুর, উজ্জয়িনী সহ মোট 5টা জায়গায় অবজারভেটরি বা মানমন্দির তৈরি করেন। দিল্লির যন্তর মন্তর কিন্তু তারই বানানো। শুধু তাই নয়, তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন, যেমন মেয়েদের বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করার জন্য আইনও পাশ করেছিলেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? অষ্টাদশ শতাব্দীতে ভারতের রাজনৈতিক ম্যাপটা কিন্তু পুরোপুরি পাল্টে গিয়েছিল। মুঘল সাম্রাজ্য অস্তাচলে আর মঞ্চে হাজির হয়েছে এক ঝাঁক নতুন খেলোয়াড়। শুরু হয়েছে ক্ষমতার এক নতুন খেলা। কিন্তু একটা বড় সাম্রাজ্যের পতন তো আর শান্তি নিয়ে আসে না, তাই না? বরং এই নতুন শক্তিগুলো মারাঠা, নিজাম, মহীশূর, বাংলা সবাই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য অবিরাম যুদ্ধ আর কূটনীতির এক জটিল খেলায় জড়িয়ে পড়ল। আর ভারতীয় শাসকরা যখন নিজেদের মধ্যে এই লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই একটা বাইরের শক্তি এই সুযোগটা কাজে লাগাচ্ছিল। তারা দেখছিল যে ভারতের শক্তিগুলো একে অপরকে লড়ে দুর্বল করে দিচ্ছে, আর এটাই ছিল তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, একটাই শক্তি, এক অপ্রত্যাশিত শক্তি, যারা এসেছিল ব্যবসায়ী হিসেবে, কিন্তু একে একে এই সমস্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়ে তারাই হয়ে উঠবে গোটা ভারতের ভাগ্যনিয়ন্তা। তাহলে প্রশ্নটা এখানেই ছেড়ে যায়। যখন ভারতের শাসকরা নিজেদের মধ্যে সেরা হওয়ার লড়াইয়ে মত্ত, তখন এই খেলার অপ্রত্যাশিত বিজয়ী কে হতে চলেছে? কে এসে পুরো খেলার নিয়মটাই পাল্টে দেবে? এই উত্তরটা জানার জন্য আমাদের ভারতের ইতিহাসের পরের অধ্যায়ে যেতে হবে।